হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো তাদের গুরুত্বপূর্ণ আজকে যে সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণার যে চ্যাপ্টারটা আছে, সব থেকে কঠিন চ্যাপ্টার, এবং এখান থেকে সাজেশন তৈরি করা কিন্তু খুবই কঠিন। এই চ্যাপ্টার থেকে আমি আজকে তোমাদের এসএকিউ যে সাজেশনটা সেটা আমি তোমাদের দিয়ে দেব। এটা আমার স্টুডেন্টদেরও আমি এখনও দিইনি, এই জাস্ট তৈরি করেছি, তোমাদেরও দিয়ে দিচ্ছি এবং আমার স্টুডেন্টদেরও দেব। তাহলে দেখো, দেখে নাও যে এই চ্যাপ্টারটা এর আগে আমি তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু একটা বিশাল চ্যাপ্টার। শুধুমাত্র এই যে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এইটুখানি দেখলেই হবে না, এর ভেতরে যে কত প্রশ্ন আছে বা কত রকমের জিনিস আছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। কবিতার কত ভাগ আছে, নাটকের কত ভাগ আছে, উপন্যাসের কত ভাগ আছে, সেটা আমি যখন তোমাদের প্রশ্নগুলো দেব তখনই তোমরা সেটা বুঝতে পারবে। কেন আমি এতদিন এটা ধরিনি সেটাও তোমরা বুঝতে পারবে। চলো দেখে নাও যে পরীক্ষার জন্য এগুলো তো করতেই হবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এখান থেকেই তোমরা এই চ্যাপ্টারে যাই পড়ুক না কেন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। চলো দেখে নেওয়া যাক, আর কথা না বাড়িয়ে প্রশ্নগুলো কি আছে। আমি তোমাদের এইভাবে ভাগ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এর মধ্যে কটা অধ্যায় আছে এবং তার থেকে তোমাদের কি কি প্রশ্ন করতে হচ্ছে। যেমন দেখো, মহাকাব্য। মহাকাব্য কাকে বলে? মহাকাব্য মিত ছন্দে ও বর্ণনাত্মক ভঙ্গিতে রচিত, গুরুগম্ভীর বিষয়বস্তু আশ্রিত ও সুনির্দিষ্ট আদি মধ্য অন্ত সমন্বিত এমন এক স্বয়ংসম্পূর্ণ আখ্যান যার ঐক্য সম্বন্ধ হয় জৈবিক প্রকৃতির এবং প্রচুর বৈচিত্র্য সত্ত্বেও যা উদ্দিষ্ট রসানুভূতি জাগাতে পারে। এগুলো আমি তোমাদের চাইলে হয়তো বই থেকে দিয়ে দিতে পারতাম, কিন্তু এতগুলো চ্যাপ্টার, এতগুলো পেজ নিয়ে যেগুলো সব গুলিয়ে যাচ্ছে, তাই আমাকে এগুলো সমস্ত লিখতে হয়েছে এবং যেগুলো বেছে বেছে ইম্পর্টেন্ট সেগুলোই শুধু দিয়েছি। এগুলো অবশ্যই তোমরা করে যেও, পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো, মহাকাব্য কয় প্রকার ও কি কি? মহাকাব্য দুই প্রকার, প্রাচীন ও আধুনিক মহাকাব্য। ইংরেজিতে আদি মহাকাব্যকে এপিক অফ গ্রোথ এবং আধুনিক মহাকাব্যকে এপিক অফ আর্ট বলা হয়। এপিক শব্দের পরিভাষা কি? এপিক শব্দের পরিভাষা হলো মহাকাব্য। এপিক্স গ্রন্থের রচয়িতাকে? অ্যারিস্টটল। সাহিত্য দর্পণ গ্রন্থটির রচয়িতাকে? বিশ্বনাথ কবিরাজ। মহাকাব্যের কয়েকটি লক্ষণ লেখো। এক হচ্ছে দেখো, মহাকাব্য তন্ময় কবিতা। মহাকাব্য যে কোনো সাহিত্যের আদি সৃষ্টি। 3 নম্বর, মহাকাব্য একজনের হাতের সৃষ্টি, তবে তাকে শেষ পর্যন্ত একক সৃষ্টি বলা যায় না। 4 হচ্ছে, মহাকাব্যের বিষয় নির্বাচনের ক্ষেত্রেও দৃষ্টি দিতে হয়। এবং 5 নম্বর হচ্ছে, মহাকাব্যের নায়ককে দেবতা বা ধীরোদাত্ত গুণ সম্পন্ন সৎ বংশজাত হতে হয়। এখানে আমি 5টা দিয়েছি এই কারণে, যদি তোমাদের 5 নম্বরে আসে তাহলে তোমরা এটা 5টা বৈশিষ্ট্য লিখলেই তোমাদের হয়ে যাবে। আরও একটা কথা, আমি এগুলো বলে দিচ্ছি কারণ অনেক সময় লেখাটা হেজি আসতে পারে, বুঝতে নাও পারো, সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি। চলো দেখে নাও 2 নম্বর পেজ, অর্থাৎ দেখো এখানে আছে, ওটাও মহাকাব্য থেকে, একটি আদি মহাকাব্যের নাম লেখো। রামায়ণ। কয়েকজন ইংরাজি সাহিত্যিক মহাকাব্যের রচয়িতার নাম লেখো। ভার্জিল, মিল্টন, ট্যাশো, ম্যাথু আর্নল্ড প্রমুখ। কয়েকজন বাংলা সাহিত্যিক মহাকাব্যের রচয়িতার নাম: মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মধুসূদনের লেখা মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। হেমচন্দ্রের কাব্যের নাম হচ্ছে বৃত্তসংহার কাব্য। তারপরে দেখো, ভার্জিল ও মিল্টনের লেখা কাব্যের নাম: ভার্জিলের হচ্ছে এনিড, মিল্টনের হচ্ছে প্যারাডাইস লস্ট। আদি মহাকাব্য কাকে বলে? যে মহাকাব্য সমগ্র জাতির জীবন থেকে, তার সভ্যতা, সংস্কৃতি ও প্রকৃতি থেকে আপনা থেকেই কাহিনী ও বিষয় উঠে আসে এবং যেখানে সমগ্র জাতির পরিচয় পাওয়া যায়, তার সমগ্র ঐতিহ্য সংস্কৃতি ফুটে ওঠে, তাকেই আদি মহাকাব্য বলে। যেমন রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। এপিক শব্দের অর্থ কি? এপিক শব্দের অর্থ হচ্ছে এপিস শব্দ থেকে এসেছে। এপিকের গ্রোথ কাকে বলে? মৌখিক, কালজাত, জাতীয় জীবন সম্মুখিত কাব্যকে এপিক অফ গ্রোথ বলা হয়। যেমন হচ্ছে রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। এপিক অফ আর্ট কাকে বলে? বিশেষ ধরনের শ্রোতার জন্য সচেতনভাবে লেখা মহাকাব্য যাতে পুরাণের পুনর্নির্মাণ হয়, যেমন ইলিয়াড, মেঘনাদ বধ কাব্য। এই হয়ে গেল তোমাদের 2 নম্বর পেজ। এবার আসছি 3 নম্বর পেজে। দেখো, গীতিকাব্য। এটা হচ্ছে গীতিকাব্য থেকে। গীতি কবিতা কথার উৎস কি? গীতি কবিতা এসেছে ইংরাজি
হচ্ছে লিরিক পোয়েট্রি থেকে। তারপরে দেখো এখানে আছে গীতিকবিতা কাকে বলে। গীতিকবিতা বলতে যে ধরনের কবিতা বোঝানো হয় তার সঙ্গে সঙ্গীতের বিশেষ কোনো সম্পর্ক নেই, আসল কবির অনুভূতি ও ব্যক্তিগত উপলব্ধির সঙ্গে গীতিকবিতার এক শাশ্বত ও সার্বজনীন আবেদন থাকে যা অনুভূতিশীল সকল মানুষকেই আন্দোলিত করে। তারপরে 3 নম্বর দেখো গীতিকবিতার উদ্ভব সময়কাল নির্দেশ করো। আধুনিক কালের আগে তার উদ্ভব ঘটেনি বললেই চলে। এরপর আসছি দেখো আখ্যান কাব্য। আখ্যান কাব্য কাকে বলে। কোনো আখ্যায়িকা বা আখ্যান বস্তুকে অবলম্বন করে যখন কাব্য রচিত হয় তখন তাকে আখ্যান কাব্য বলে। আখ্যান কাব্যের দুটি বৈশিষ্ট্য, এক হচ্ছে কাহিনী বা আখ্যান যেন সংক্ষিপ্ত না হয়, লেখক সেটিকে সতর্ক দৃষ্টি রাখেন সেদিকে, এবং 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি কাহিনীর বর্ণনা করা হয় তার ধারাবাহিকতা বজায় রেখে গল্প কাহিনী বিবৃত করা হয়। তারপরে দেখো গদ্যকাব্য থেকে। গদ্যকাব্য কাকে বলে। গদ্যকাব্য প্রথম কে রচনা করেন। গদ্যকাব্য ও কাব্যের উপাদানগুলি একত্রিত হয়ে যে কাব্যরূপ গড়ে ওঠে তাকেই গদ্যকাব্য বলে। গদ্যকাব্য প্রথম রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর 2 নম্বর দেখো গদ্যকাব্যের বৈশিষ্ট্য। গদ্যকাব্যের কবিতা গদ্যে রচিত হবে এবং এখানে রূপক অলঙ্কার থাকে। এই হয়ে গেল তোমাদের 3 নম্বর পেজ। 4 নম্বর পেজ দেখো বাংলা ভাষায় প্রথম গদ্যকাব্য কে রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর। লিপিকা কাব্যগ্রন্থে তার প্রথম প্রয়াস দেখা যায়। এবার আসছি নাটক থেকে। নাটক শব্দের উৎপত্তি কোন ধাতু থেকে হয়েছে। নট ধাতু থেকে এসেছে। নাটকের কয়টি অঙ্গ কি কি। নাটকের 6টি অঙ্গ। অ্যারিস্টটলের নাটকের 6টি অঙ্গ। 1 হচ্ছে বৃত্ত বা প্লট, 2 হচ্ছে চরিত্র বা ক্যারেক্টার, 3 হচ্ছে ভাবনা, 4 দৃশ্য, 5 গীত, 6 কথা। এবং হচ্ছে ট্র্যাজেডি নাটকের উদ্ভব কোথায়। প্রাচীন গ্রীসে। ট্র্যাজেডি কাকে বলে। ট্র্যাজেডি শব্দের পরিভাষা ও বিয়োগান্ত ও বিষাদান্ত নাটক। গুরুগ্রম গম্ভীর বিষয়ের যে নাটকের শেষে বিয়োগ, ব্যথা বা বিষাদ জনিত কোনো ঘটনা ঘটে তাকেই ট্র্যাজেডি নাটক বলে। এবার দেখো ট্র্যাজেডির জনককে। অ্যারিস্টটল। গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি ট্র্যাজেডি নাটকের নাম লেখো। প্রফুল্ল আর একটা হচ্ছে হারানিধি, দুখানা এটা। রবীন্দ্রনাথের 2টি ট্র্যাজেডি নাটকের নাম বলো। একটা হচ্ছে বিসর্জন, 2 হচ্ছে মালিনী। শেক্সপিয়রের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি। জুলিয়াস সিজার। তাহলে হয়ে গেল তোমাদের 4 নম্বর পেজ। এবার আসছি দেখো 5 নম্বর পেজে। 5 নম্বর পেজ হচ্ছে শেক্সপিয়রের অন্যতম শ্রেষ্ঠ নাটক কোনটি। হ্যামলেট। ট্র্যাজেডি কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করো। 3টে দিয়েছি দেখো। ট্র্যাজেডির বিষয় হবে গুরুগম্ভীর, তাৎপর্যপূর্ণ। ট্র্যাজেডি বর্ণনামূলক নয়, ক্রিয়ার আকারে দৃশ্যাত্মক রূপের মাধ্যমে তার সৃষ্টি। 3 হচ্ছে ট্র্যাজেডি শোক ও ভয় ভাবের উদ্রেগের মাধ্যমে ভাবগুলো যথাযথ মোক্ষম ঘটায়। তারপরে দেখো কমেডি। কমেডি থেকে হচ্ছে কমেডি নাটক বলতে কি বোঝো। যে নাটকের পরিণতি সুখদায়ক বা মুখ্যত হাস্যরসাত্মক পরিবেশন করে তাকেই আমরা কমেডি নাটক বলি। তারপরে দেখো 2 নম্বর কমেডির ভাগগুলি কি কি। গম্ভীর কমেডি, উন্নত কমেডি, লঘু কমেডি। কমেডির বৈশিষ্ট্য লেখো। কমেডি নাটকে দুঃখ কম করে এবং কমেডির পরিণতি মিলনাত্মক হয়। নিউ কমেডির রচয়িতাকে। অ্যারিস্টোফ্যানিস। তারপরে দেখো 2টি বাংলা কমেডি নাটকের নাম লেখো। 1 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা, 2 হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কঞ্চি। হয়ে গেল 5 নম্বর পেজ। এবার আসছি দেখো 6 নম্বর পেজ। 6 নম্বর পেজে হচ্ছে সাধারণভাবে কমেডিকে কত ভাগে ভাগ করা হয় কি কি। ক্লাসিক্যাল কমেডি, রোম্যান্টিক কমেডি, সামাজিক কমেডি এবং স্যাটায়ারিক কমেডি এবং ট্র্যাজিক কমেডি এবং ফার্স। প্রহসন বা ফার্স এটা আলাদা একটা। প্রহসন ফার্সের উদাহরণ দ্বিজেন্দ্রলাল রায়ের হচ্ছে কল্কি অবতার এবং যতীন্দ্রনাথ ঠাকুরের প্রহসন হচ্ছে অলীক বাবু। তারপরে দেখো ফ্যালিক গান কি। শীতকালীন পূজা উপলক্ষে শোভাযাত্রা সহকারে হাস্য পরিহাসযুক্ত এক প্রকার গান গাওয়া হতো। এই ধরনের গানগুলিকে ফ্যালিক গান বলা হয়। মেলোড্রামা। মেলোড্রামা কে বাংলায় কি বলা হতো। অতি নাটক বা বাংলায় বলা হয় অতি নাটক। মেলোড্রামা বলতে কি বোঝো। যে নাটকে ঘটনার পরিণতির অভাব পরিলক্ষিত হয় তাকেই অতি নাটক বা মেলোড্রামা বলা হয়। মেলোড্রামার একটি উদাহরণ দাও। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। সামাজিক নাটক কাকে বলে। সামাজিক সাধারণ মানুষের যে জীবন, তাদের সুখ দুঃখ, আশা নিরাশা, ব্যর্থতা, সমাজ জীবন ও ব্যক্তি জীবন, পারস্পরিক সমস্যা ও পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে যে নাটক রচিত হয় তাকেই সামাজিক নাটক বলে। এতগুলো পেজ বুঝতেই পারছো যে হাতে লেখাটা হয়তো একটু গন্ডগোল হয়ে গেছে। একটু বুঝে নিও কষ্ট করে। যদি না বুঝতে পারো আমার বলা কথাগুলো একটু শুনে নিও। এই গেল তোমাদের 6 নম্বর পেজ। এবার আসছি 7 নম্বর পেজে। দেখো
সামাজিক নাটকের দুটি বৈশিষ্ট্য। সামাজিক সমস্যা সামাজিক নাটকের প্রথম লক্ষণ। 2 হচ্ছে সামাজিক নাটকের মূল রস হাস্যরস বা করুণ রস। তারপরে দেখো দুটি সামাজিক নাটকের উদাহরণ দাও। দীনবন্ধু মিত্রের সধবার একাদশী বা নীলদর্পণ। পৌরাণিক নাটক থেকে দেখো কাকে বলে, পৌরাণিক নাটক কাকে বলে? পুরাণ থেকে কাহিনী সংগ্রহ করে যেসব নাটক রচিত হয় তাকে পৌরাণিক নাটক বলে। এর বৈশিষ্ট্য কি? এর মূল রস ভক্তিরস। এই নাটক কখনো বিয়োগান্ত হয় না, মানে দুঃখজনক হয় না। একটি পৌরাণিক নাটকের উদাহরণ হচ্ছে মধুসূদনের শর্মিষ্ঠা। রূপক, রূপক কাকে বলে? রূপককে ইংরেজিতে কি বলা হয়? অ্যালিগরি বলা হয়। রূপক নাটক বলতে কি বোঝো? বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, তাত্ত্বিক এবং নীতিকথামূলক বিষয়কে সরল কাহিনীর আড়ালে ঢেকে রেখে তার অন্তর্গত বিষয়টি ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য যে কাহিনী রূপক সৃষ্টি করা হয় একে রূপক বলা হয়। এটা হয়ে গেল 7 নাম্বার পেজ। এবার আসছি 8 নাম্বার পেজ। দেখো রূপকের বৈশিষ্ট্য লেখো। রূপকের বৈশিষ্ট্য লেখো। রূপককে ভাষায় ব্যবহারিক ও আঙ্গিকগত দিকগুলি বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে এগিয়ে চলে। অ্যাবসার্ড নাটক, অ্যাবসার্ড নাটক বা উদ্ভট নাটক কাকে বলা হয়? অ্যাবসার্ডের বাংলা হচ্ছে কিন্তু উদ্ভট। দেখো এখানে হচ্ছে অ্যাবসার্ড বা উদ্ভট নাটক কবে থেকে আবির্ভূত হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে। অ্যাবসার্ড নাটক কাকে বলে? সমাজে বিশ্বাস যখন নষ্ট হয়ে যায়, মানবিকতার যাবতীয় দায় অবলুপ্ত হয়, প্রবল আত্মবিক্ষেপের অসহায় মানুষ জীবন সম্পর্কে হতাশ ও অস্তিত্বের সংকটে ভোগে, যে নাটকে মানবিক সংকটে এই নাট্যরূপে তুলে ধরা হয় তাকেই বলা হয় অ্যাবসার্ড নাটক। বাংলায় অ্যাবসার্ড নাটকের উদাহরণ হচ্ছে ইন্দ্রজিৎ ও বাকি ইতিহাস। কার লেখা? বাদল সরকারের লেখা। অ্যাবসার্ড নাটকের কয়েকজন পাশ্চাত্য নাট্যকারের নাম বলো। যা জেনে, আর একটা হচ্ছে আলফ্রেড জারি। একাঙ্ক নাটক কি? একাঙ্ক নাটক কাকে বলে? যে নাটক একটি মাত্র অঙ্কে সমাপ্ত হয়ে যায় তাকে একাঙ্ক নাটক বলা হয়। এর উদাহরণ হচ্ছে আগুন ও জবানবন্দি। কার লেখা? বিজন ভট্টাচার্যের লেখা। তাহলে হয়ে গেল 8 নাম্বার পেজ। এবার আসছি 9 নাম্বার পেজে। দেখো প্রহসন বা ফার্স। প্রহসন কাকে বলে? কমেডির মধ্যে যে নাটকগুলিতে কৌতুক রসের উদ্দীপনা সৃষ্টি হয় হলো প্রধান উদ্দেশ্য, সেগুলোকে বলা হয় প্রহসন বা ফার্স। প্রহসনের উদাহরণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ের রোঁ আর একেই কি বলে সভ্যতা। দুখানা আছে। প্রহসন ও কমেডির মধ্যে সম্পর্ক কতখানি? প্রহসনটাও হাসির জিনিস, কমেডিটাও হাসির জিনিস। তাহলে এর মধ্যে সম্পর্ক কি? এক হচ্ছে প্রহসন ব্যক্তি বিশেষকে আক্রমণ করা হয়, কমেডিতে রয়েছে উন্নততর আর্ট। প্রহসনকে পাপীকে আক্রমণ করা হয়, কমেডিতে আক্রমণ করা হয় পাপকে। প্রহসনের বৈশিষ্ট্য লেখো। প্রহসন হলো ব্যঙ্গ নাটক। সামাজিক ভ্রষ্টাচারকে তুলে ধরে এর মূলে আঘাত করাই হলো এর উদ্দেশ্য, এবং প্রহসন হলো নিম্নমানের স্থূল রুচির কমেডি। তারপরে দেখো গীতিনাট্য কাকে বলে? নাট্যকাহিনী যখন কেবলমাত্র গানের মধ্যে দিয়ে উপস্থাপিত হয় তখন তাকে গীতিনাট্য বলে। গীতিনাট্যের বৈশিষ্ট্য লেখো। নাট্যকাহিনী যখন গানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, 2 হচ্ছে চরিত্রগুলির সংলাপ ও গদ্যে রচিত নয়। এই হয়ে গেল তোমাদের 9 নাম্বার পেজ। এবার আসছি আমি 10 নাম্বার পেজ। লাস্ট 10 আর 11ই আছে। তাহলে 10 হচ্ছে দেখো নৃত্যনাট্য কাকে বলে? যে নাটকের কাহিনী ও ভাব নৃত্যের মধ্যে দিয়ে প্রকাশ পায় তাকে নৃত্যনাট্য বলে। নৃত্যনাট্য গীতিনাট্যের মধ্যে পার্থক্য কি? গীতিনাট্যে গানই প্রধান, নৃত্যনাট্যে নাটকীয়তা মুখ্য। নৃত্যনাট্যের দুটি বৈশিষ্ট্য। নৃত্যই ভাবের একমাত্র বাহন, আর এখানে শ্রুত নির্ভর নয়, দৃশ্যগ্রাহ্য। উপন্যাস বলতে কি বোঝো? উপন্যাস হলো এমন এক সাহিত্য শাখা যাতে লিখিত গদ্য কাহিনী থাকবে, যার উদ্ভব অষ্টাদশ শতকের শুরুতে, যাতে প্লটের দিকে জোর থাকবে, যে রচনায় চোখ পড়বে নৈতিক, রাজনৈতিক, সামাজিক মন্তব্য এবং লেখকের ব্যক্তিগত জীবন দর্শন, তাকেই উপন্যাস বলে। উপন্যাসকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, নোভেল আর রোম্যান্স। ছোট গল্প কাকে বলে? আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত, ভাবের দিক থেকে অখণ্ড, অনুভূতির দিক থেকে বৈচিত্র্য, সম্পাদনকারী গদ্যে রচিত কাহিনী হলো তোমাদের ছোট গল্প। এরপর আসছি দেখো লাস্ট পেজ। প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধ কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট বন্ধন। প্রবন্ধ কাকে বলে? কল্পনা বুদ্ধি তথ্যকে আশ্রয় করে লেখক যখন গদ্য ভাষায় কোনো বিষয় সম্পর্কে নাতি দীর্ঘ সাহিত্যরূপে সৃষ্টি করেন তখন তাকে প্রবন্ধ বলে। প্রবন্ধের লক্ষণগুলি কি কি? এটি গদ্য ভাষায় লিখিত হয়। 2 হচ্ছে যুক্তি, তথ্য। তত্ত্ব হলো প্রবন্ধ লেখার প্রাণ সম্পদ। তারপরে দেখো প্রবন্ধ সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয় কি কি? 1 হচ্ছে বস্তুনিষ্ঠ বা তন্ময় রচনা, মন্ময়
মন্ময় রচনা বা ব্যক্তিগত নিবন্ধ। বস্তুনিষ্ঠ প্রবন্ধ কাকে বলে? যে গদ্য রচনায় একটি সুনির্দিষ্ট সীমারেখা আদি মধ্য অন্ত সমন্বিত চিন্তা শৃঙ্খলিতভাবে ব্যক্ত হয় তাকে বলা হয় বস্তুনিষ্ঠ প্রবন্ধ। এবং মন্ময় রচনা কাকে বলে? যে প্রবন্ধে বিষয়বস্তুর গাম্ভীর্যকে লেখকের ব্যক্তিগত ভাবরসে স্নিগ্ধ করে সরসভাবে পরিবেশন করা হয় তাকেই বলা হয় মন্ময় প্রবন্ধ রচনা। ব্যাস, তাহলে এই গেল তোমাদের যেটা সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত ধারণা থেকে 11টা পেজ হয়েছে। তার মানে বুঝতে পারছো যে এতে প্রচুর প্রশ্ন ছিল, তার থেকে বেছে বেছে আমি 2-1টা করে মাত্র দিয়েছি। এই জন্যই আমি এই জায়গাটাকে ক্লিয়ার করতে একটু সাহস পাচ্ছিলাম না। যাকে এখন করে ফেললাম, এটা কমপ্লিট করে ফেললাম। আমি আমার স্টুডেন্টদেরও দিয়ে দেবো, সাথে তোমাদেরও দিয়ে দিচ্ছি। তাহলে এই জায়গার যা যা দিলাম এখান থেকে করলেই তোমাদের সমস্ত শর্ট কোয়েশ্চেন কমন এসে যাবে, শুধুমাত্র এটা। আর এর আগে তো অনেক কিছুই এখান থেকে দেওয়া হয়েছে, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওগুলো ক্লিয়ার করে নিও। আর হয়তো 2-1টা ভিডিও আসবে আমার মাইনর বেঙ্গলি থেকে, চেষ্টা করব এর একটা গুরুত্বপূর্ণ সাজেশনও অ্যাট লাস্ট দিয়ে দেওয়ার। তাহলে এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। তোমরা কিন্তু এগুলো বাদ দিও না, বারবার বলে দিচ্ছি। তোমরা যদি ভালো ফল করতে চাও অবশ্যই এগুলো তোমরা পড়ে যেও, পরীক্ষার প্রস্তুতি নিও। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমরা এটা পেয়ে তোমাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।